ওর মনে হলো এখন আর কোনো সন্দেহ নেই যে মেয়েটাই ওদের লক্ষ্য। আরও একটা গুলির শব্দের সাথে লরির ঘোড়া হোঁচট খেল। ওটা হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ার আগেই কাউবয় লাফিয়ে নিচে নেমে পড়েছে। মেয়েটা হতভম্ব হয়ে লাগাম টেনে থেমে দাঁড়ালো। লরির ঘোড়াটা থরথর করে একটু কেঁপে স্থির হয়ে পড়ে রইল। তুমি রাঞ্চের দিকে এগিয়ে যাও, চিৎকার করে বলল লরি। আমি ওদের কিছুক্ষণ ঠেকিয়ে রাখতে পারবো। কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে লরি, প্রতিবাদ জানালো ফিল। তুমি লাফিয়ে আমার পিছনে উঠে বসো। একটা ঘোড়া আমাদের দুজনকে নিয়ে ছুটতে পারবে না। ওরা আমাকে নয়, তোমাকে ধরতে চায়। তুমি আমাদের লোকের উদ্দেশ্যে ছুটে এগোও। জেমসকে বলো আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম। আমার মনে থাকবে লরি, তোমার কথা আমি কোনোদিন ভুলব না। মেয়েটার চোখ ছলছল করছে। আর কথা না বাড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটালো ফিল। খাপ থেকে রাইফেল বের করে নিয়ে কাউবয় মৃত ঘোড়াটার পিছনেই আড়াল নিয়ে লড়ার জন্য তৈরি হলো। ডাকাতের দলটা 600 গজ দূরে জটলা করে থেমে দাঁড়িয়েছে। কিন্তু লরির গুলিতে ওদের একটা ঘোড়া মারা পড়ায় ওরা অর্ধচক্রাকারে আরও দূরে সরে গেল। পাল্টা জবাবে দুটো গুলি এলো, কিন্তু দুটোই মিস হলো। একটা ব্যাপার লক্ষ্য করে সে অবাক হলো যে ওদের দলের কেউই মেয়েটার পিছু নেয়ার চেষ্টা করলো না। সব থেকে ডানের এবং বামের দুজন করে লোক ঘোড়াপথ ধরে ধীর গতিতে অদৃশ্য হলো। বাকি দুজন মরা ঘোড়াটার কাছেই দাঁড়িয়ে থাকলো। তবে তারা রাইফেল রেঞ্জের অনেক বাইরে রয়েছে। ওরা চুপিসারে আমাকে পিছন থেকে আক্রমণ করতে চাইছে, আন্দাজ করল লরি। চারপাশে তাকিয়ে সে দেখল তার ঠিক পিছনেই একটা রিজ রয়েছে। ওটা ওদের কাজ অত্যন্ত সহজ করে তুলবে। আমার কাছে একটা ঘোড়া থাকলে খুব ভালো হতো, ভাবল সে। কিন্তু জানেই তার কথা ভেবে কী লাভ। একটা সিগারেট তৈরি করে ওটা ফুঁকতে ফুঁকতে দার্শনিকভাবে নিজের নিয়তির কথাই ভাবল ও। প্রায় আধ ঘন্টা পর রিজের উপর থেকে কঠিন স্বরে একটা নির্দেশ এলো। রাইফেল ফেলে দিয়ে গানবেল খুলে হাত উপরে তুলে দাঁড়াও। আমরা দুজন তোমাকে কাভার করে আছি। মুখ তুলে চেয়ে দেখল রিজের উপর দুজন মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। ওদের নির্দেশ মতো রাইফেল ফেলে বেল্ট খুলে ফেলল সে, কিন্তু হাত উপরে না তুলে নিশ্চিন্ত মনে আরেকটা সিগারেট তৈরি করা শুরু করলো। এগিয়ে এসো, শান্ত স্বরে বলল সে। আমি তোমাকে হাত তুলে দাঁড়াতে বলেছি, বলে দুজন লোক রাইফেল বাগিয়ে ধরে ওর দিকে এগিয়ে এলো। আমি ভুলে গেছি, এমন ভুল আমার হতেই থাকবে, এসে জবাব দিল বন্দি। তোমরা কি করবে? লোকটা দাঁতে দাঁত চেপে একটা অশ্রাব্য গালি দিল। প্রায় একই সাথে বাকি চারজনও রিজের উপর উঠে এলো। ওদের দুজন একই ঘোড়ার পিঠে রয়েছে। যাকে ওদের লিডার বলে মনে হলো সে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে নেমে পকেট থেকে একটা কাগজ বের করে কাঠিতে গেঁথে মাটিতে পুঁতে রাখল। তার কাজকর্ম অবাক চোখে দেখছে লরি। তুমি যদি আমার ঘোড়ার কবরের স্মৃতিচিহ্ন রাখতে চাও, ওর নামটা ছিল বাউন্সার, নিজে থেকেই জানালো সে। ওর কথার কোনো জবাব না দিয়ে লোকটা সঙ্গীদের নির্দেশ দিল, ওকে বেঁধে কোনো ঘোড়ার পিঠে তুলে নাও। এখন দুজনকে ডাবল রাইড করতে হবে। লরিকে একটা ঘোড়ার পিঠে তুলে ঘোড়ার পেটের তলায় পা আর পিছমোড়া করে হাত বেঁধে তারা সোজা চূড়া লক্ষ্য করে রওনা হলো। সে জানে না ওর ভাগ্যে কি ঘটবে, কিন্তু এখন আর ওর মনে কোনো দুঃখ নেই। ফিল এখন নিরাপদ। মেয়েটার শেষ কথাগুলোই ওর জন্যে একমাত্র সান্ত্বনা।
ফিলকে ক্লান্ত ঘোড়ার পিঠে ওভাবে একা ফিরতে দেখে ইরফান আর অন্যান্য কাউবয়রা ছুটে ওর দিকে এগিয়ে গেল। অল্প কথায় কি ঘটেছে তা ওদের জানালো মেয়েটা। ফোরম্যান একটুও সময় নষ্ট করল না। ঘোড়া আর রাইফেল, আদেশ দিল সে। আমার জন্যও একটা, হেন্ডন, বলে উঠল ফিল। ফোরম্যান ওর দিকে তাকালো। তুমি এখন ক্লান্ত বলেই মনে হচ্ছে, শুরু করেছিল ইরফান, কিন্তু ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে মেয়েটা জোর দিয়ে বলল, আমি যাচ্ছি। আমাকে বাঁচাবার জন্যই ও। গলা বুঝে আসায় মুখ ফিরিয়ে নিল ফিল। ইরফান আর কোনো আপত্তি তুলল না। কয়েক মিনিটের মধ্যেই 6 জন কাউবয় আর ফিলকে সাথে নিয়ে রওনা হয়ে গেল সে। ওরা নীরবেই রাইড করছে আক্রমণ স্থলের উদ্দেশ্যে। এতক্ষণ ওরা ঊর্ধ্বশ্বাসেই ঘোড়া ছোটাচ্ছিল। ফিল যখন সাবধান করল ঘটনার প্রায় কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে, কেবল তখনই ঘোড়ার গতি কমানো হলো। তিস্তা চোখে পড়তেই সবাইকে থামার নির্দেশ দিল ফোরম্যান। ফিলের মনে পড়ল ওই রিজের ওপাশেই সে লরিকে ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। তোমরা এখানেই অপেক্ষা করো বয়েজ, বলল ইরফান। ওরা হয়তো আমাদের জন্য রিজের ওপাশেই অপেক্ষা করছে। অন্ধের মতো ওদের অ্যাম্বুশে পা দেওয়ার কোনো অর্থ নেই। একাই এগিয়ে রিজ পেরিয়ে ওপাশে অদৃশ্য হলো ইরফান। ওর জায়গায় ব্ল্যাকবার্ড হলে নিজে ঝুঁকি না নিয়ে আমাদের কাউকেই সে পাঠাতো। হেন্ডনকে বলতে শুনল ফিল। কেন যেন তার মনে হলো লোকটা ঠিকই বলেছে। এতে ওই সাহসী ফোরম্যানের প্রতি ওর শ্রদ্ধা অনেক বেড়ে গেল। নিজের জীবনের উপর এই অহেতুক ঝুঁকি সে না নিলেও পারত, কিন্তু পর মুহূর্তেই বার্টের ঢুকানো বিষ তাকে সন্দিগ্ধ করে তুলল। সত্যিই কি সে ঝুঁকি নিয়েছে, নাকি এটাও তার নাটকেরই একটা সাজানো অঙ্ক? একটু পরেই চিৎকার করে ফোরম্যান সবাইকে এগিয়ে আসার নির্দেশ দিল। সবার আগে ফিলি রিজের মাথায় উঠল। ওর ঘোড়াটাকে শকুনে খাওয়ার পর যেটুকু বাকি রেখেছে তা ওখানে রয়েছে, জানালো ইরফান। তবে ঘোড়ার জিন আর মাথার সাজ অদৃশ্য হয়েছে। লরির কোনো চিহ্ন এখানে নেই, কেবল ওই কাগজটা একটা কাঠির মাথায় গাঁথা ছিল। লেখা আছে, তোমার লোক এখন আমাদের হাতে জেমস। ওকে যদি তুমি ফেরত চাও তবে আগামীকাল গরু বিক্রি $2000 সহ দুপুরবেলা স্কাল ক্যানিয়নে হাজির হয়েও। তুমি না এলে বা কোনো চালাকি করার চেষ্টা করলে ওকে ফাঁসিতে ঝুলতে হবে। দ্য ব্ল্যাক মাস্ক। ফিলের আতঙ্কিত চিৎকার আর কাউবয়দের বিড়বিড় করে বকা গালির শব্দ, পেন্সিল দিয়ে লেখা মেসেজের প্রতিবাদে ওদের প্রতিক্রিয়া স্পষ্ট ব্যক্ত করল। ইরফান লক্ষ্য করল মারিওর পকেটে পাওয়া লেখাটার সাথে এই লেখার হুবহু মিল রয়েছে। জেসাপ কাউবয়দের দিকে ফিরে ওদের রাঞ্চে ফেরার নির্দেশ দিল। ঝট করে ঘুরে ফোরম্যানের মুখোমুখি দাঁড়ালো ফিল। তুমি কি ওকে বাঁচাবার কোনো চেষ্টাই করবে না? বলে উঠল মেয়েটা। তুমি নিশ্চয় ওর মৃত্যু চাও না? এখন আর আমাদের কিছুই করার নেই, জবাব দিল সে। ওরা এতক্ষণে ওদের সব ট্র্যাক ঢেকে ফেলেছে। আমরা যদি এখন ওদের অনুসরণ করার চেষ্টা করি তাহলে নিঃসন্দেহে আমরা অ্যাম্বুশের শিকার হব। ওর দিকে চেয়ে থাকলো ফিল, চোখে ঝড়ের পূর্বাভাস। আমি বলবো তুমি একটা কাপুরুষ, বলল সে। তুমি ওদের লিড না করলে আমি নিজেই ওদের নিয়ে এগিয়ে যাব। ওর কথার কোনো জবাব দিল না ইরফান, কিন্তু কাউবয়দের দিকে চেয়ে সে বুঝল ওরা কেউই ফিলের আদেশ মানবে না। শেষে হেন্ডনের থেকেই জবাবটা এলো। ফোরম্যানের কথাই ঠিক মিস মাস্টারসন, বলল সে। মিছে এভাবে পাথরে মাথা ঢুকে কোনো লাভ নেই। ধরো আমরা যদি ওকে ওই দুর্গম উঁচু এলাকায় খুঁজেও পাই, আমাদের দেখা মাত্র ওরা লরিকে
কোনো গাছে ঝুলিয়ে দিয়ে সরে পড়বে। আমাদের ওরা বগা চিপিতেই আটকেছে। কাউবয়দের দিকে রোষের দৃষ্টিতে একবার চেয়ে ঘোড়ার মুখ ঘুরিয়ে ফিরতি পথ ধরল ফিল। নীরবেই পথ চলছে মেয়েটা। ওর চোখের সামনে লরির হাসি খুশি চেহারাটা ভাসছে। সে কিছুতেই ভুলতে পারছে না কিভাবে বিষণ্ণ চেহারায় কঠিন স্বরে যুবককে যত দ্রুত সম্ভব রাঞ্চে পৌঁছে খবর দিতে বলেছিল। সম্ভবত ওর জন্যেই যুবক নিজের জীবন নির্দ্বিধায় বিসর্জন দিল। হেড মাথায় ওকে অনুসরণ করছে নিরুপায় কাউবয়রা। প্রায় বিনিদ্র একটা রাত কাটিয়ে পরদিন ফিল নিচে নেমে দেখল ফোরম্যান ওর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। সে নোটের একটা বান্ডিল মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা সেই গরু বিক্রির টাকা। অবশ্য এর থেকে কাউবয়দের বেতন দিয়ে কিছু টাকা আমি খরচ করেছি। বাকি টাকাটা তুমি কোথাও নিরাপদে সামলে রাখো। এটা তুমি আমাকে রাখতে দিচ্ছ কেন? প্রশ্ন করল ফিল। তুমি ভুলে যাচ্ছ যে আজ দুপুরে আমাকে স্কাল ক্যানিয়নে হাজির থাকতে হবে, মনে করিয়ে দিল সে। তুমি কি সত্যি স্কাল ক্যানিয়নে যাচ্ছ? বিস্মিত স্বরে বলল সে। কিন্তু তাহলে তো টাকাটাও তোমাকে সাথে নিতে হবে। অবশ্যই আমি যাচ্ছি, কিন্তু কোনো টাকা আমি সাথে নিচ্ছি না, জবাব দিল সে। আমি কচি খোকা নই, কিন্তু টাকা ছাড়া তুমি ওকে কিভাবে বাঁচাবে তা আমি এখনও ঠিক করিনি। যেমন তাস পাবো তার উপর নির্ভর করবে খেলাটা আমি কিভাবে খেলবো। হালকা স্বরেই কথাটা বলল সে, কিন্তু ওর চোখের কোণে যে কৌতুকের আভাস ঝিলিক দিচ্ছে তা ফিলের নজর এড়ালো না। তবু লোকটা মরিয়া একটা ঝুঁকি নিতে যাচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? ফিলের মনোভাব কিছুটা প্রসন্ন হলেও আবার সেই পুরনো সন্দেহটা মনে চারা দিয়ে উঠল। ব্যাপারটা যতটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে হয়তো আসলে তা নয়, ঠান্ডা স্বরে মন্তব্য করল ফিল। ওখানে তোমার কিছু বন্ধু বান্ধব থাকতে পারে। কথাটা শুনে রাগে ইরফানের চোখ দুটো কঠিন হয়ে উঠল। ঠোঁটো পরস্পরের উপর চেপে বসল। শোনো মেয়ে, কঠিন স্বরে বলল ইরফান, ঈশ্বর তোমার কাঁধের উপর একটা সুন্দর মুখ বসিয়েছে বটে, কিন্তু সে তোমার মাথার ভিতর কোনো মগজ ঢুকাতে কেন ভুলে গেল সেটাই আমার কাছে দুর্বোধ্য ঠেকছে। যদি সত্যিই তোমার কোনো বুদ্ধি থাকে তবে যৎ সামান্য যা আছে সেটুকু ব্যবহার করো। আর একটা কথাও না বলে কামরা ছেড়ে বেরিয়ে এলো সে। তারপর বাইরে অপেক্ষামান ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে দ্রুত বেগে অদৃশ্য হলো। তার মন্তব্য ইরফানকে কি পরিমাণ খেপিয়ে তুলেছে দেখে মেয়েটা স্তম্ভিত হলো। কিন্তু স্কাল ক্যানিয়নের টেইল ধরার আগে হাত তুলে লোকটাকে তার আউটফিটের লোকজনের কাছ থেকে বিদায় নিতে দেখল সে। এবার ধপাস করে পাশের চেয়ারে বসে মেয়েটা শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে চেয়ে রইল। এটা তার জন্যে একটা নতুন অভিজ্ঞতা। মানুষকে সে আগেও রাগতে দেখেছে, কিন্তু তাকে উদ্দেশ্য করে কেউ কখনো এতটা রাগ দেখায়নি। সারাটা দিন সে সন্দেহ আর অশান্তির মধ্যেই কাটালো। তার চোখ ঘুরে ফিরে উত্তরের টেইলের উপরই পড়ছে। সে জানে লরিকে দেখার আশাতেই ওর চোখ বারবার ওদিকে যাচ্ছে। 11 মাইলখানেক পথ অতিক্রম করার পর ইরফান আবার স্বভাবগত স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এখন নিজের উপরই রাগ হচ্ছে ওর। এভাবে একটা তরুণী মেয়েকে কথা শোনানো তার মোটেও ঠিক হয়নি। যখন বলেছিল বন্দি যুবককে সে কিভাবে উদ্ধার করবে তা ওর জানা নেই, তখন মিথ্যে বলেনি ও। এখনও কোনো প্ল্যান সে ঠিক করেনি। ওর নিশ্চিত ধারণা লরি নয়, সে নিজেই ওদের টার্গেট। ওকে ফাঁসানোর জন্যেই লরিকে ওরা বন্দি করেছে। মুক্তিপণটা কাকে আনতে হবে তার নাম উল্লেখ করাতেই সে বুঝে নিয়েছে ওদের আসল টার্গেট কে। কঠিন একটা হাসি ফুটে উঠল ওর ঠোঁটে। সে ইচ্ছে করেই ধরা দেবে।
বিগত দিনগুলোর ঘটনা, মেয়েটার অপছন্দ এবং ওর সাথে বার্টের সম্পর্ক এসবই আমাকে এই এলাকায় একটা ভেজা কুকুরের মতো প্রিয় করে তুলেছে। মনে মনে ভাবল ইরফান। প্রায় দুপুর হয়ে এসেছে। এই সময় স্কাল ক্যানিয়নে ঢুকলো। ঘোড়া থামিয়ে অপেক্ষায় থাকলো। ওর ঠোঁটে একটা বেপরোয়া হাসি ফুটে উঠেছে। কোনো ঝোপের আড়াল থেকে শব্দ তুলে একটা গুলি এসে ওকে ফুটো করে দিলেও অবাক হতো না, কিন্তু তার বদলে ঝোপের আড়াল থেকে স্বর ভেসে এলো, কোমরের বেল্ট আর রাইফেলটা মাটিতে ফেলে দাও জেমস, আমরা তোমাকে কাভার করে আছি, দাবি করলো সে। মনে রেখো, তোমার পিছনে আমাদের দুজন লোক রয়েছে। তুমি আমার পিছন পিছন এসো। কোনো চালাকি বা পালাবার চেষ্টা করলে তোমাকে গুলি করার নির্দেশ দেয়া আছে ওদের। আমি এখানে কোনো খেলা খেলতে আসিনি, কঠিন স্বরে জবাব দিল ইরফান। আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অপেক্ষা করো, নিজেই দেখতে পাবে, জবাব এলো। ওদের মধ্যে আর কোনো কথা হলো না। ইরফান নীরবেই তার কালো মুখোশধারী পথপ্রদর্শককে অনুসরণ করছে। টেইলটা নিছক একটা আবছা পথ ছাড়া আর কিছুই নয়। বোঝাই যাচ্ছে এটা ওদের আস্তানায় পৌঁছার প্রধান রাস্তা নয়। ওকে কোনো ঘোড়া পথে নিয়ে যাওয়া হচ্ছে। দেবদারু আর অ্যাসপেনের একটা বনের ভিতর দিয়ে এগোচ্ছে ওরা। একটু পরেই ওরা এমন একটা ভাঙাচোরা বুনো এলাকায় ঢুকলো যে এমন দুর্গম টেইল ইরফান জীবনে খুব কমই দেখেছে। সারাটা পথ ক্রমশ ওরা কেবল উপর দিকেই উঠেছে। হঠাৎ করেই ওরা উঁচু পাহাড়টার পাদদেশে পৌঁছলো। নিচের ঢালটা পাইন গাছে ভরা। এখানকার বাতাস অপেক্ষাকৃত ঠান্ডা। গাছ আর ঘন ঝোপের ফাঁক দিয়ে মাত্র কয়েক চিলতে রোদ ভিতরে ঢোকার অধিকার পেয়েছে। ইরফান পিছন ফিরে দেখল দুজন মুখোশ পরা লোক হাঁটুর উপর আড়াআড়ি রাইফেল তৈরি রেখে রাইড করছে। ওর সামনের লোকটা তাহলে মিথ্যে ধাপ্পা দেয়নি। ওরা নিশ্চয় এর মধ্যে আড়াল ছেড়ে কিছুটা সামনে এগিয়ে এসেছে, কারণ এর আগে ওদের দেখতে পায়নি যে সাপ। উপরে ওঠার গাছের সংখ্যা ক্রমেই কমে আসছে। ওদের অনেক উপরে চূড়াগুলোর দৈত্যাকার দাঁতের সারি দেখা যাচ্ছে। ছোট একটা নিচু ঢালের কাছে পৌঁছলো ওরা। প্রায় 1 মাইল লম্বা আর 1/2 মাইল চওড়া পেয়ালা আকারের সীমানা ওটা। ঝোপে ভরা ঢালগুলো ছাড়া পুরো এলাকাটাই গাঢ় সবুজ ঘাসে ছাওয়া। এর ঠিক মাঝখানে একটা ছোট লেকও দেখা যাচ্ছে। অনেক গরু আর ঘোড়া সন্তুষ্ট মনে ওখানে চড়ছে। আপাতত দৃষ্টিতে নিচে নামার কোনো পথই দেখা যাচ্ছে না, কিন্তু ওর গাইড নির্দ্বিধায় ঘোড়াটাকে একটা ঢাল বেয়ে পিছলে নিচে নামালো। চক্রাকারে কিছু ঝোপঝাড় কাটিয়ে একটা করালের সামনে থামলো সে। তোমার ঘোড়াটাকে ওই করালে ঢুকিয়ে রাখো, এখন আমাদের কিছু দূর হাঁটতে হবে। লোকটা প্রথমে নিজেই তাই করলো। ইরফানও অনুসরণ করলো। তারপর একটা সরু পাথরের পথ ধরে প্রায় 100 ফুট উঁচুতে উঠে দেখলো ওখানে কয়েকটা গুহার মুখ দেখা যাচ্ছে। সে বুঝলো এগুলো হোপি ইন্ডিয়ানদের তৈরি, তবে সম্ভবত এর বর্তমান বাসিন্দারা ওদের চেয়েও নিষ্ঠুর। ইরফান লক্ষ্য করলো কয়েকটা গুহার মুখে দরজা বসানো হয়েছে। ওগুলোর মধ্যে একটায় ইরফানকে ঢোকানো হলো। আপাতত তুমি এখানেই থাকো, আমাদের যখন দরকার ডাকা হবে, বলল লোকটা। খিদে পেয়েছে? তা পেয়েছে বটে। সেই ভোরবেলায় নাস্তার পর আর পেটে কিছু পড়েনি, বলল লেজিয়ামের ফোরম্যান। তারপর পকেট থেকে একটা $5 নোট বের করে বলল, তুমি কি 1 বোতল হুইস্কির ব্যবস্থা করতে পারবে?
গলাটা বড্ড শুকিয়ে এসেছে। ডাস করে না? খিকখিক করে লোকটা হাসলো। আমি দেখছি তোমার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। লোকটা চলে গেল, কিন্তু যাবার আগে দরজায় তালা লাগিয়ে গেল। একটু পরেই সে কিছু মাংস, রুটি আর এক বোতল মদ নিয়ে ফিরে এলো। ওই মাল একটু কম করে খাওয়াই ভালো, সাবধান করলো সে। অভ্যস্ত না হলে ওটা ডিনামাইটের চেয়েও খারাপ। মাথা ঝাঁকালো ইরফান। ওই জিনিসের সাথে তার পরিচয় আছে। লোকটা চলে যাওয়ার পর ওকে যেখানে বন্দি করা হয়েছে সেই কামরাটা ভালো করে পরীক্ষা করে দেখল। পাথর খুঁড়ে তৈরি করা একটা গর্ত ছাড়া আর কিছুই নয়। আলো বাতাস কেবল অপটু হাতে তৈরি দরজার ফাঁক দিয়ে সামান্য আসছে, ওটাই ভরসা। খাবার শেষ করে এক চুমুক মদ মুখে নিয়ে কুলি করে ফেলে দিল ইরফান। তারপর বাকি মদের 3/2 মাটিতে ঢেলে ফেলে বোতলটা নিজের পাশেই রেখে দিল। দেয়ালে হেলান দিয়ে বসে একটা সিগারেট ঠোঁটের ফাঁকে ভরে পরবর্তী ঘটনা ঘটার অপেক্ষায় থাকলো সে। ওর চোখে কোনো পট্টি না বেঁধে এখানে আনা এবং হাতও না বেঁধে মুক্ত রাখাতেই সে স্পষ্ট বুঝে নিয়েছে শেষ পর্যন্ত ওর ভাগ্যে কী ঘটবে। ওকে কোনো মতেই এখান থেকে জীবন্ত বেরোতে দেয়া হবে না। লরিকে কোথায় রাখা হয়েছে সেটাই ভাবছে সে। ঘন্টা 2 পরে বাইরে পায়ের শব্দ শুনতে পেয়েই ইরফান বুকের সাথে থুতনি ঠেকিয়ে এমনভাবে কাত হয়ে বসল যেন সে পুরোপুরি মাতাল অবস্থায় বুঁদ হয়ে আছে। যে লোকটা ওকে নিয়ে এসেছিল বোতলটার দিকে একবার চেয়েই সে খিস্তি করল। ইউ ড্যাম ফুল, আমি আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কথায় কান দাওনি, বলল মুখোশধারী। পার মাতালের মতো জড়ানো স্বরে বিড়বিড় করল ইরফান। আউই জিগই আসি, তুমি কি চাও? ইরফানের বাহু জড়িয়ে ধরে ওকে উঠতে সাহায্য করলো সে। তারপর একরকম জোর করেই ওকে নিয়ে এগোলো। টলতে টলতে কোনো রকমে ওর সাথে চলেছে ইরফান। উঁচু ছাদওয়ালা একটা গুহায় ওকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল লোকটা। বড় গুহাটা থেকে কয়েকটা সুড়ঙ্গ বিভিন্ন দিকে গেছে। পাথরের একটা গর্ত দিয়ে আলো আসছে। ওখানে 7 জন লোক আলোর কাছে চেয়ারে বসা রয়েছে। প্রত্যেকের মুখই কালো মুখোশে ঢাকা, কেবল চোখ দুটো দেখা যাচ্ছে। ওকে তুমি বাঁধনি কেন? ওদের একজন জিজ্ঞেস করলো। যার আকৃতি ইরফানের কাছে কেমন যেন পরিচিত মনে হলো। কি দরকার? জবাব দিল লোকটা। ও তো নিজেকেই নিজে বেঁধে ফেলেছে, দেখছো না ওর অবস্থা? প্রচুর মাল গিলেছে না? অবজ্ঞার সাথে বলল প্রথম বক্তা। ওই লোকটা যে নেতা ধরনের কেউ তা ওর কথায় বোঝা যায়। তারপর সে ইরফানের দিকে চেয়ে বলল, ডলারগুলো কোথায়? সম্মানের সাথে মাথা তুলে দাঁড়াতে গিয়ে প্রায় পড়ে যাওয়ার ভান করল ইরফান। তোমরা আমাকে কি এতই বোকা মনে করো যে আমি তোমাদের ওই ফাঁদে পা দেব? জড়ানো স্বরে বলল সে। আমি কচি খোকা নই। তুমি যদি টাকাটা না এনে থাকো তাহলে তোমাদের দুজনকেই আমি একসাথে ঝুলিয়ে দেব। অপরিচিত লোকটা গর্জে উঠল। ইরফান মাথা নাড়ল। ওসব হুমকিতে কোনো কাজ হবে না। দাঁত দেখিয়ে হাসল সে। দুজন কাউবয়ের লাশ দিয়ে তোমার কি লাভ হবে? ভারী স্বরে জবাব দিল সে। মাংস আর চামড়া বিক্রি করবে? আমার কথা শোনো, আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি আমার লোককেই আটক করেছ? প্রমাণ করো যে ও আমারই লোক, তাহলে আমি রাঞ্চে চিঠি দিয়ে টাকাটা আনাবো। তোমার একজন সঙ্গী ওটা আনতে যাবে। এর চেয়ে ভালো ব্যবস্থা আর কি হতে পারে? কথাগুলো ইরফান জড়ানোভাবে তোতলামের সাথে বললেও পাঠকের বোঝার সুবিধার জন্যে বিকৃত করা হয়নি। ওই গাধাটাকেও এখানে নিয়ে এসো। সামনে দাঁড়ানো টলায়মান
লোকটার দিকে বিস্তিসা নিয়ে চেয়ে নির্দেশ দিল লিডার। 2 মিনিটের মধ্যেই হাত পিছনে বাঁধা অবস্থায় ওখানে হাজির করা হলো লরিকে। ফোরম্যানকে ভারী চোখে পিট পিট করে ওকে দেখতে দেখে লরি অবাক চোখে তাকিয়ে রইল। ওটা লরিই বটে, কিন্তু ওরা দুজন কেন? কৌতুক মেশানো স্বরে বলল সে। ওরা কি জমজ নাকি? ওর কথা শুনে মুখোশের আড়াল থেকে সমস্বরে হাসির শব্দ শোনা গেল। পেঁচার মতো ভারী চেহারা করে ওদের দিকে কিছুটা এগিয়ে গেল সে। হ্যাঁ স্যার, জমজ বা একই বাপের ছেলে না হলে এতটা মিল একেবারে অসম্ভব। আমি কখনো ভিন্ন বাপের একই চেহারার ছেলে থাকার কথা শুনিনি। আবার দর্শকদের মধ্যে হাসির ফোয়ারা উঠল। আমোদ ফুর্তির মধ্যে ডাকাত দল একটু অসতর্ক হয়ে উঠল। এই ধরনের একটা সুযোগই খুঁজছিল ইরফান। সে আগেই খেয়াল করেছে যে লোকটা ওদের এখানে নিয়ে এসেছে সে ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে। বিরক্তিতে সে ও বেখেয়াল হয়ে পড়েছে। টুইনরা সমাজের জন্য খুব ক্ষতিকারক। টুইনরা সমাজের জন্য খুব ক্ষতিকর হয়। হঠাৎ 2 হাত দুপাশে তুলে নিজের ভারসাম্য রক্ষার চেষ্টায় ওই পিছনের গার্ডের সাথে ধাক্কা খেল ইরফান। পর মুহূর্তেই ঝট করে সামনের গার্ডের সাথে ধাক্কা খেল। সামনের লোকগুলোকে 2 হাতে 2টো পিস্তল নিয়ে কাভার করে দাঁড়ালো সে। হুমড়ি খেয়ে পড়ে গার্ডের 2টো পিস্তলই ছিনিয়ে নিয়েছে ও। তোমরা সবাই ছাদের দিকে মুখ তুলে দাঁড়াও। আমি যেমন বলছিলাম, টুইনরা সত্যিই খুব সাংঘাতিক হয়, এবং এই গান দুটো টুইন। মাতাল কাউবয়ের কথায় এখন আর বিন্দুমাত্র জড়তা নেই। এখন সে একটু কুঁজো হয়ে হিংস্র কঠিন দৃষ্টিতে ওদের দিকে চেয়ে আছে। এখন একজনের বিরুদ্ধে 8 জন হলেও ওরা সবাই জানে কেউ বিরোধিতা করতে গেলেই তার মৃত্যু অনিবার্য। মরতে ওদের কেউই রাজি নয়। তাই সবাই ইরফানের আদেশ মতো হাত তুলল। ওরা সবাই দ্রুত ইরফানের আদেশ পালন করার পর একটা পিস্তল খাপে ভরে এগিয়ে গিয়ে সে একজন ডাকাতের বেল থেকে তার ছুরিটা বের করে নিয়ে লরিকে কাছে ডেকে নিয়ে হাতের বাঁধন কেটে দিল। বিষদাঁত ভেঙে দেওয়ার জন্যে ওদের প্রত্যেকের হাত পিছমোড়া করে বেঁধে ফেল। সঙ্গীকে নির্দেশ দিল সে। উল্লসিত একটা চিৎকার দিয়ে লরি কেবল ওদের বেঁধেই ক্ষান্ত হলো না, পিস্তলগুলো বের করে নিয়ে মাঝখানে ফেলল। ওখানে খুঁজে ইরফান নিজের পিস্তল দুটো পেল বটে, কিন্তু নিজের রাইফেল ছাড়াই ওকে কাজ চালাতে হবে। এবার যাকে পরিচিত মনে হয়েছিল তার পিছনে গিয়ে একটানে লোকটার মুখোশ খুলে ফেলল। যা ভেবেছিলাম ঠিক তাই, বলল সে। তোমার আকৃতিটা বেশ কিছুটা অসাধারণ, মিস্টার শাডোয়ার্থ ওরফে শেডি। চলো, তোমাকেও আমরা সাথে নিয়ে যাচ্ছি। ড্যাম ইউ, আমি তোমাদের দুজনকেই শেষ করব, হিসিয়ে উঠল সে। হয়তো, কিন্তু আপাতত নয়। এখন তুমি আমাদের হাতে, বলল ইরফান। আমাদের আগে আগে এগিয়ে চলো, পাজি কুকুর, নইলে তোমাকে কবর দেওয়ার মতো ও বিশেষ কিছু অবশিষ্ট রাখব না আমি। ওকে আর দ্বিতীয়বার বলতে হলো না। পাজরে পিস্তল ঠেকাতেই সে মাথা হেট করে চলতে শুরু করলো। এর আগেই ইরফানের নির্দেশ অনুযায়ী ওদের সব অস্ত্র নিচের উপত্যকায় ছুঁড়ে ফেলে দিয়েছে লরি। করালে পৌঁছে ইরফান নিজের ঘোড়াটাই নিল। লরি তার নিহত ঘোড়ার বদলে ভালো দেখে একটাতে চড়ে বসল। শেডিকেও একটা ঘোড়ায় তুলে দেয়া হলো। পাদানির সাথে ওর পা দুটো বেঁধে ওর গলাটাও দড়ির ফাঁসে আটকে নিজের জিনের সাথে বেঁধে নিল ইরফান। তুমি যদি লাফিয়ে পড়ে জল্লাদের কাজটা কমিয়ে দিতে চাও তাতে আমি আপত্তি করব না, হালকা সুরে মন্তব্য করল ইরফান। জবাবে শেডি কেবল আক্রোশে ভরা একটা ভেংচি কাটল। অনেক মানুষেরই এমন আক্রোশ ইরফান আগেও দেখেছে। তাই এখান থেকে হোপে পৌঁছার সব থেকে কাছে টেইলটা ধরতে বলল ও। সাবধান করল, অযথা দেরি করার চেষ্টা করো না, কারণ তোমার সঙ্গ যদি আমাদের অসহ্য হয়ে ওঠে তাহলে এখানে গাছের কোনো অভাব নেই।
তুমি আর কাউকে সঙ্গে আনোনি কেন? নাকি জয়ের পুরো গৌরব তুমি একাই লুটতে চেয়েছিলে? ওদের চিঠিতে ওকে একা আসতে বলার কথা মনে করিয়ে দিয়ে সে আরও বলল, তাছাড়া প্রিন্সেস গতকালই তোমার খোঁজে না আসার জন্যে আমার উপর খুব ক্ষেপেছিল। একটা কিছু না করে আমার আর কোনো উপায় ছিল না। তোমার জন্যে সে যে কেন এত উতলা হয়ে উঠেছিল তা তুমিই জানো। লরির মুখটা লজ্জায় ঈষৎ লাল হয়ে ওর সানসেট নামকরণের যথার্থ প্রমাণ করল। এই শয়তানটাকে সাথে নিয়ে যাওয়ার তোমার কি কারণ? মাথা হেলিয়ে সামনে ঘোড়ার পিঠে কুঁজো হয়ে বসা লোকটার দিকে ইঙ্গিত করল লরি। ওকে শেরিফের হাতে তুলে দেব, তাতে কি লাভ হবে? টেলর ওকে ঠিকই ছেড়ে দেবে। বাজি ধরে বলা যায় ঠিক তাই সে করবে। কিন্তু এতেও হোপের অর্ধেক লোকের মতো ওর বিপক্ষে চলে যাবে। এটা সে মোটেও পছন্দ করবে না বলেই আমার বিশ্বাস। ইরফান ওকে গাছে ঝুলিয়ে দেওয়ার ভয় দেখাতেই হোক বা ওর নিজস্ব বিশেষ কোনো কারণেই হোক, সেদিকেও তাড়াতাড়ি শহরে পৌঁছানোয় অত্যন্ত উদ্গ্রীব বলে মনে হলো। সন্ধ্যার আগেই ওরা হোপে পৌঁছে গেল। ওদের আবির্ভাবে রাস্তায় কৌতূহলী দর্শকের ভিড় জমে গেল। কিছু লোক ওদের পিছু পিছু টেলরের বাড়ি পর্যন্ত গেল। হাজত আর টেলরের বাড়ি দুটোই একসঙ্গে। টেলরকে বাড়িতেই পাওয়া গেল। যাকে বেঁধে আনা হয়েছে তার চেহারা দেখে শেরিফের চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড় হলো। এর মানে কি? উদ্যত সুরে প্রশ্ন করল সে। অল্প কথায় লরিকে উদ্ধার আর শাহডওয়ার্থকে বন্দি করার ঘটনা ব্যাখ্যা করল ইরফান। ফোরম্যানের কথা শেষ হতেই তুমুল প্রতিবাদ জানালো শেরি। সব মিথ্যে কথা। কোনো মেয়ের কথা আমি কিছুই জানি না। এর আগে একদিন সেলুনে দেখার আগে জীবনে এদের আমি আর কখনো দেখিনি। সেদিন এদের একজন আমার পিঠে পিস্তল ঠেসে ধরেছিল আর অন্যজন আমাকে ঘুষি মেরে অজ্ঞান করেছিল। আজ বিকেলে আমি ডেজার্ট এজের ট্রেইল ধরে যাচ্ছিলাম। এই সময়ে এরা দুজন হঠাৎ আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে এখানে নিয়ে এসেছে। তাহলে এটাও নিশ্চয় তোমার নয়? কালো মুখোশটা পকেট থেকে বের করে দেখালো ইরফান। কোনোদিন দেখিওনি, নির্বিকার মুখে মিথ্যা বলল সে। এবার টেলরের দিকে ফিরল শেরি। আমার বিশ্বাস তুমিই এই শহরের শেরিফ। এরা দুজন কি তোমার ডেপুটি? অবশ্যই না, জোর দিয়ে বলল সে। দর্শকদের মধ্যে একটা নড়াচড়ার আভাস দেখা গেল। রবার্টকে ভিতরে ঢোকার জন্যে দর্শকরা রাস্তা ছেড়ে দিল। বিশাল লোকটা আউটলর দিকে তাকালো বটে, কিন্তু ওর চাউনিতে সেদিকে চেনার কোনো চিহ্নই ধরা পড়ল না। তাহলে এই হচ্ছে তোমাদের ডাকাত সর্দার, তাই না? বলল সে। এটা ঠিক। ওর চেহারাটা যথেষ্ট কুৎসিত। দর্শকদের কিছু লোক ওর কথায় হেসে উঠল। ইরফান তীক্ষ্ণ চোখে শেরির চেহারা লক্ষ্য করছিল। ওর চোখ দুটো রাগে জ্বলে উঠতে দেখল। এই লোকটাই সেদিন কাম এগিন সেলুনের সেই ঝামেলায় জড়িত ছিল, তাই না? তা ঘটনাটা কি? ইরফান যা বলেছিল সেটারই পুনরাবৃত্তি করল শেরিফ। বারবি রানচার ইরফানের দিকে ফিরে জিজ্ঞেস করল, ওই চিঠিটা তোমার কাছে আছে? কাগজটার উপর একবার চোখ বুলিয়ে দেখল বার্ট। তারপর ওর পরামর্শে বন্দিকে শেরিফের অফিসে নিয়ে ওকে একটা কাগজ আর পেন্সিল ধরিয়ে দেয়া হলো। বার্ট চিঠির লেখাগুলো পড়ে গেল এবং সেদিকে কথাগুলো লিখতে বলা হলো। লেখার পরে স্পষ্টই বোঝা গেল যে দুটো লেখায় কোনো মিল নেই। ইরফান এগিয়ে গিয়ে চিঠিটা ফেরত নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলল, ওই চিঠিটা আমার, সুতরাং ওটা আমার কাছেই থাকবে। আইনত ওটা একটা এভিডেন্স, তাই ওটা শেরিফের কাছেই থাকবে, বলল বার্ট। ওর যখন প্রয়োজন হবে সে ওটা চাইলেই ফেরত পাবে। এখন ওটা আমি ফেরত চাই। ওর স্বরে স্পষ্ট হুমকি।
এক মুহূর্ত ইতস্তত করল বার্ট। মুখটার আগে লাল হয়ে উঠেছে। কাগজটা ইরফানের হাতে না দিয়ে টেবিলের উপর ছুঁড়ে ফেলল সে। তোমার ঔদ্ধত্য দিন দিন বেড়েই চলেছে গ্রিন, হিসিয়ে বলল সে। একটা মোকাবেলার দিন ক্রমেই ঘনিয়ে আসছে। টেবিল থেকে কাগজটা তুলে নিয়ে ওটা আসল কিনা নিশ্চিত হয়ে ভাঁজ করে পকেটে ভরে রাখলো ইরফান। নিশ্চয়, যে কোনো সময়ে, হেসে জবাব দিল। এবং যদি সাহসে কুলায় তবে তুমি তোমার পাশিকে জড়ো করো। আমি নিজে লিড করে ওদের আড্ডায় তোমাদের পৌঁছে দেব। আমার যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তুমি জানবে, বলল বার্ট। যাক, আমি কাল সকালে মিস মাস্টারসনের সাথে দেখা করে জানব তোমার গপ্প কতটা সত্যি। এই লোকের ব্যাপারে আপাতত তুমি চার্জ নাও টেলর। ওর কি হবে সেটা আমি পরে তোমাকে জানাবো। লেজি এমের কোনো লোকের কথায় এখন আমি আর বিশ্বাস করি না। হ্যাঁ, যখন থেকে তোমার স্পাইরা ওখান থেকে দেশান্তরে গেছে তারপর থেকেই। পাল্টা খোসা দিতে ছাড়ল না ইরফান। ওর মন্তব্যে বার্টকে একটু চমকে উঠতে দেখে মনে মনে বেশ আনন্দ পেল ইরফান। এখান থেকে বেরিয়ে নিজের ঘোড়ার পিঠে উঠল সে। শেরিফকে একটা বেকায়দা অবস্থায় ফেলতে পেরেও ওর মন কিছুটা হালকা হয়েছে। ব্যাংক হাউস থেকে একটা সমস্বরে উল্লসিত আওয়াজ ফিলকে বাইরে বারান্দায় এনে হাজির করল। ওখানে দাঁড়িয়েই সে লরিকে সাথে নিয়ে বিজয়ী ফোরম্যানকে উঠানে প্রবেশ করতে দেখল। অল্পক্ষণ পরই ব্যাংক হাউস থেকে হাসির শব্দ আসতে শুনে ফিলের কৌতূহল চরমে উঠলেও ড্যানিয়েল না আসা পর্যন্ত পুরো সংবাদটা শোনার জন্যে ওকে অপেক্ষা করতে হলো। কিন্তু সব শোনার পরেও সে বুঝে উঠতে পারছে না জেমস সম্পর্কে ও কী ভাববে। মাত্র একজন লোকের পক্ষে কি এভাবে ডাকাতদের ডেরায় ঢুকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসা সম্ভব? শুধু তাই নয়, ওদের সর্দারকে ধরে নিয়ে আসা একেবারেই অসম্ভব ব্যাপার। শেষে বিরক্ত হয়ে চিন্তাটা বাদ দিল সে। পরদিন সকালে লরির ডাকে অদ্ভুত একটা লজ্জাজড়িত হাসি মুখে সাড়া দিল ফিল। মেয়েটা রাইডে যাবে কিনা জানতে এসেছে সে। লরি অক্ষত অবস্থায় ফিরে আসায় সে যে খুব খুশি হয়েছে বলার পর সে জানালো আজ আর বেড়াতে বেরোবে না ও। মেয়েটাকে তাদের অ্যাডভেঞ্চারের গল্প শোনাবার জন্যে অস্থির হয়ে আছে লরি। আমরা আজ দক্ষিণে বেড়াতে যেতে পারি, প্রস্তাব দিল সে। না, আজ আমার কাছে একজন অতিথি আসার কথা। জবাব শুনে লরির মুখটা চুপসে গেল। মর্নিং ফিল, ওই বাচ্চাটা কি চায়? ঘোড়ার পিঠ থেকে নামতে নামতে বলল বার্ট। মেয়েটার কপালে সামান্য ভাঁজ পড়ল। বার্টের গলার সুর বা সম্বোধন কোনোটাই ওর পছন্দ হয়নি। ওর মানসিক তুলনামূলক বিচারে তরুণ লরির থেকে বয়স্ক কঠিন বার্টের স্থান অনেক নিচে। ও আমাকে জিজ্ঞেস করতে এসেছিল আমি আজ বাইরে যাব কি না। আজকাল বাইরে যেতে হলে আমাকে একজন সঙ্গী নিয়ে যেতে হয়। এই এলাকায় এখন মেয়েদের জন্যেও একা বাইরে যাওয়া আর নিরাপদ নয়। একটু কড়া সুরেই জবাব দিল ফিল। এরপর ব্ল্যাক মাস্কদের সাথে ঝামেলা হওয়ার কথা জানালো। পরে আরও বলল, তাহলে বুঝতেই পারছো, লরির ভাষায় ঝামেলা যখন আসে দল বেঁধে আসে। কাউবয়ের সাথে ওকে প্রথম নামে ডাকার মতো ঘনিষ্ঠতা হতে দেখে বার্টের ভুরুতে একটু ভাঁজ পড়ল। এই সম্ভাবনাটার কথা তার একবারও মাথায় আসেনি। তাহলে গল্পের ওই অংশটা অন্তত ঠিক, মন্তব্য করল সে। ও ভালো কথা। শোনো ফিল, এভাবে তোমার সাধারণ কাউবয়ের সাথে এদিক ওদিক ঘুরে বেড়ানো আমি পছন্দ করি না। তীব্র প্রতিবাদে ফিলের চোখ দুটো জ্বলে উঠল। রাগের সাথে সে বলল, আমার যেমন ইচ্ছা তাই আমি করব। আমাকে নির্দেশ দেয়া বা আমার কোনো সমালোচনা করার কোনো অধিকার তোমার নেই। আমার বিশ্বাস তা আমার আছে, বলল সে। তুমি জানো আমরা বিয়ে করতে যাচ্ছি। সেটা আমি জানি না, এবং অন্তত বর্তমানে আমার তেমন কোনো ইচ্ছে নেই, পাল্টা জবাব দিল ফিল।
যদিও স্পষ্ট বুঝতে পারছে ভুল পদ্ধতিতে এগিয়েছে সে, তবু সেটা শুধরে নেয়ার চেষ্টায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দিল বার্ট। কিন্তু ফিল সরাসরি তা নাকচ করে দিল। খ্যাপা একটার আগে জ্বলতে জ্বলতে লেজিয়াম ত্যাগ করে বারবির টেইল ধরল সে। বারবিতে যাওয়ার পথ খোলা রেঞ্জ পার হয়ে সোজা উত্তর পশ্চিমে এগিয়েছে। তারপর ঢালবে কিছুটা নিচে নেমে জংলা কিছু ভাঙাচোরা অঞ্চলে ঢুকেছে। ওই এলাকাটা সিল্ক নামেই বেশি পরিচিত। ছোট ছোট ঝোপের জঙ্গল আর ক্যানিয়নের কাঠগুলো কখনো সমতল জমির চেয়ে উঁচুতে ওঠেনি বলেই এর নাম সিল্ক। একটা ছোট ক্যানিয়নের মুখ পার হওয়ার সময়ে বার্ট লক্ষ্য করল বালুর উপর একটা ঘোড়ার ট্র্যাক দেখা যাচ্ছে। ট্র্যাকটা নতুন নয়, ওটা হয়তো একটু আড়ালে থাকাতেই এতদিন কারো চোখে পড়েনি। কৌতূহলী হয়ে ওটা অনুসরণ করলো সে। ঝোপের ভিতর দিয়ে পথ করে নিয়ে ওকে এগোতে হচ্ছে। 200 গজ দূরে একটা ছোট ক্লিপের ধারে ঘন ঝোপের ভিতরে ঢুকেছে ওটা। রানচার ঘুরতে যাচ্ছে। এই সময়ে ঝোপের পাতার ভিতর থেকে একটা চকচকে ঝিলিক ওর নজর আকর্ষণ করলো। নিচে নেমে সে পাতা সরিয়ে একটা ছোট খাঁজ থেকে ওটা বের করে আনলো। দেখলো কিছু কাপড় আর একটা সম্ব্রেও আছে ওখানে। শার্টের চকচকে বোতামটাই ওর দৃষ্টি আকর্ষণ করেছিল। একটা একটা করে সবগুলোই খুঁটিয়ে পরীক্ষা করে দেখলো সে। ওই হ্যাটের ব্যান্ডে কালি দিয়ে লেখা রয়েছে 2 অক্ষর জেম। শার্টের পকেটে একটা খালি খাম পাওয়া গেল, যেটার উপর ঠিকানা লেখা আছে জ্যাক মাস্টারসন, লেজিয়াম রাঞ্চ। এই নতুন আবিষ্কারে আশ্চর্য হয়ে একটা শীষ দিয়ে উঠল বার্ট। এই জামা কাপড়গুলো এখানে কিভাবে এলো? শেষ যেদিন সে জ্যাককে দেখেছে সেদিন এইসব জামাই তার পরনে ছিল, কিন্তু এগুলো এই নিভৃত স্থানে এলো কিভাবে? লাশটা কোথায়? এখন আর তার মনে কোনো সন্দেহ নেই যে জ্যাক মৃত। পুরো ক্যানিয়নটা সে তন্ন তন্ন করে খুঁজেও লাশের কোনো হদিশ দেখতে পেল না। আমার আগে এখানে কেবল একটা লোকই এসেছে, আপন মনেই মন্তব্য করল সে। বালুতে আর কোনো ছাপ ওখানে নেই। সব দিক বিচার করে সে এই সিদ্ধান্তে পৌঁছালো যে খুনি আর কোনো জায়গায় ওকে হঠাৎ করে কবর দিয়ে ও জামা কাপড় এই জায়গায় ফেলে গেছে। কেবল একটা ঘোড়ার পায়ের ছাপই ওখানে দেখা যাচ্ছে, এবং সেই ঘোড়াটাই আবার ফিরে গেছে। কাপড়গুলো এমন জায়গায় ফেলে গেছে কারো এগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ওগুলো যেখানে পেয়েছিল সেখানেই আবার রেখে গভীর চিন্তায় মগ্ন হয়ে সে আবার নিজের রাঞ্চের পথ ধরল। অল্পক্ষণের মধ্যেই তার ঠোঁটে সাফল্যের একটা ক্রূর হাসি ফুটে উঠল। এর চেয়ে ভালো আর হতে পারত না। আমার বিশ্বাস তোমাকে আমি জীবিত অবস্থায় যেমন ব্যবহার করেছি, নিহতও তেমনি ব্যবহার করতে পারবো মিস্টার মাস্টারসন, হাসল সে। সেই রাতে ডোভারের সাথে লম্বা সময় ধরে আলাপ করলো রানচার। ডোভার যখন আলাপ সেরে ফিরল তখন ফোরম্যানের তিক্ত চেহারাতেও হাসি দেখা গেল, কিন্তু হাসিটা কুৎসিত। 12 গত দুদিনে আর বেড়াতে বেরোয়নি ফিল। যদিও লরির সাথে বেড়াতে বের হওয়ার জন্যে ওর মনটা ছটফট করছিল, তবু কেমন যেন একটা অহেতুক লজ্জায় সে ওর মুখোমুখি হতে পারেনি। আজ 3য় দিন লরির সাথে দক্ষিণে রওনা হলো সে। লজ্জিত একটা ভাব যেন ফিলকে আরও মোহনীয় করে তুলেছে। পাশাপাশি চলতে চলতে মেয়েটা মনোযোগ দিয়ে জেমস ওকে কী উপায়ে সিংহের গুহা থেকে উদ্ধার করলো সেই গল্প শুনছে, কিন্তু ফোরম্যানের প্রশংসা ওর মনকে মোটেও প্রভাবিত করল না। তোমরা যে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু তা আমার জানা ছিল না, মন্তব্য করল ফিল। লোকটা আমার বন্ধু মোটেও নয়, মিথ্যা বলল লরি। তবে যে নিজের জীবন বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছে তার প্রতি কি আমার কৃতজ্ঞ থাকা উচিত নয়?
মিস্টার বার্ট সম্পর্কে তোমার কি ধারণা? প্রশ্ন করল ফিল। কথার জালে ধরা দিল না লরি। ও সম্পর্কে আমি বিশেষ কিছুই জানি না, জবাব দিল সে। তবে এটা ঠিক যে বারবির হয়ে আমি কখনো রাইড করব না। লোকটাকে যা ইচ্ছে তাই ভাষায় গালি দিল ফিলের মনে ওর কথাটা এত গভীর প্রভাব ফেলত না। ইদানিং ও লক্ষ্য করেছে যে বার্ট অত্যন্ত প্রভাবশালী লোক হলেও কারো মুখে ওর কোনো প্রশংসা সে কখনো শোনেনি। কেউ ওর সমালোচনা করলেও তা রেখে রেখে করে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে আবার প্রশ্ন করল, তাহলে জেমস যে আউটল তা তোমার মনে হয় না? না, আমি তা হলফ করে বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে ব্ল্যাক মাস্কের সাথে সে জড়িত নয়, জবাব দিল লরি। একটা সরু খাজের ভিতর দিয়ে এগোচ্ছিল ওরা। দুপাশের পাথরের দেয়ালে প্রচুর ছোট ছোট ঝোপ আর ক্যাকটাস গজিয়েছে। দু একটা বড় গাছও জন্মেছে মাঝে। ওগুলোর ডালপালা লম্বা হয়ে ছড়িয়ে ছোট্ট ক্যানিয়ন কিছু জায়গায় ঢেকে ফেলেছে। পাতার ফাঁক দিয়ে রোদ এসে ক্যানিয়নের গায়ে বিভিন্ন আকারের ছায়া ফেলছে। বাতাসে পাতা নড়লেই ছায়া আকার বদলাচ্ছে। হঠাৎ লাগাম টেনে ঘোড়া থামিয়ে ফিল বলে উঠল, ওহ, কি সুন্দর দৃশ্য। ওর আঙুল অনুসরণ করে লরি দেখল ঢালের উপর কয়েক সারি ওকাটিয়া ক্যাকটাস গাছে অপূর্ব সুন্দর ফুল ফুটে রয়েছে। ফিল কিছু বুঝে ওঠার আগেই লরি তার ঘোড়ার পিঠ থেকে নেমে ঢাল বেয়ে উঠতে শুরু করলো। মেয়েটাও নেমে একটা গাছের গুড়ির উপর বসলো। অল্পক্ষণের মধ্যেই সে কয়েকটা রক্তলাল ফুল হাতে ফিরে এলো।